নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপারের 169 পেজে যে অঙ্কের সেটটা রয়েছে সেখানের এমসিকিউ, এসিকিউ মানে ভিএসিকিউ যত কোশ্চেন আছে সমস্ত কিছুর অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজকে যে ফার্স্ট কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এটা বলা আছে 300 টাকার 5 বছরের সরল সুদ 165 টাকা। তার মানে কি আসল হচ্ছে কত টাকা? 300 টাকা। আর সরল সুদ আই মান হচ্ছে 165 টাকা। আর টি সময় হচ্ছে 5 বছর। তাহলে সুদের হার মানে আর এর মান নির্ণয় করতে বলেছে আমাদেরকে। তাহলে এখান থেকে আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তো এখানে ডাইরেক্ট মান বসিয়ে দিচ্ছি। তাহলে 165 সমান সমান কত হবে? পি কত? 300। আর বের করতে হবে আমাদের, আর টি হচ্ছে 5, আর নিচে 100। এটা দিয়ে শূন্য শূন্য গুলো কেটে দাও। আর হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে 15 আর সমান সমান, এখান থেকে পাবো হচ্ছে 3 5 15, আর সমান সমান 165। তাহলে আর সমান সমান পাবো 165 বাই হচ্ছে 15। আচ্ছা, এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে দেখবে 9 আসবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত আসবে? 9, মানে 9% হবে এটার অ্যান্সার। তারপর 2 দাগের কোশ্চেনটা কি বলেছে? বলা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এই সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি? তার মানে কি এক্স এর ভ্যালু দুটো আসবে, সেখানে এক্স এর ভ্যালু একটা আলফা আসতে পারে আর একটা জিরো আসতে পারে। তাহলে এই জিরো কখন আসবে, মানে জিরো আসার শর্তটা কি? দেখো এই সমীকরণটা যদি যে বি এর ভ্যালুটা আছে সেই বি এর ভ্যালুটা যদি জিরো হয়ে যায়, বি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, তাহলে এই সমীকরণটা কিরকম হবে দেখো, এ এক্স স্কোয়ার হয়ে যাবে আর এটা তখন জিরো হয়ে যাবে, প্লাস সি হয়ে যাবে সমান সমান জিরো হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সমীকরণের একটা বীজ কখন শূন্য হতে পারে, মানে একটা বীজ শূন্য হবে। ধরলাম আলফা সমান সমান কোনো একটা বীজ, এটাই শূন্য, আর বিটা অন্য যে কোনো একটা বীজ। তাহলে একটা বীজ শূন্য হলো, তার মানে হচ্ছে আমরা যদি বীজদ্বয়ের গুণফল ইউজ করি, আলফা ইন্টু বিটা সমান সমান সি বাই এ হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আলফা ইন্টু জিরো, বিটার জায়গায় জিরো বসিয়ে দিলাম, সি বাই এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সি সমান সমান জিরো। তার মানে হচ্ছে সি সমান সমান যদি কখনো জিরো আসে, তখন বলতে পারবো যে বীজদ্বয় যে কোনো একটা বীজ শূন্য হবে। তারপরে কোশ্চেনটা কি বলেছে? 3 দাগের বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি একটা ত্রিভুজ, তার একটা পরিকেন্দ্র ও। তার মানে পরিবৃত্তটা এরকম ভাবে যাবে। তাহলে পরিকেন্দ্রতা হবে এখানটায় কোথাও ও। ও কোন ও বি সি, তাহলে ধরলাম এটা এ, এটা বি, এটা সি। তাহলে ও বি সি তার মানে হচ্ছে কোন এটা, মানে এই কোনটা। এবং কোন বি এ সি, কোন বি এ সি মানে এই কোনটা, এর মান কত হবে, মানে এর যোগফল কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে ধরো এদিকে যদি আমরা ওবিসি মানে এই কোনটা, ধরো এটাকে জয়েন করলাম, আর বিএসি মানে হচ্ছে এই কোণ কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। দেখো এটা একটা ত্রিভুজ, বিওসি একটা ত্রিভুজ, বিওসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ও বি সমান সমান ওসি। তার কারণ হচ্ছে রয়েছে বলা আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। একটা ত্রিভুজ আগে অঙ্কন করব, এরকম একটা ত্রিভুজ আগে অঙ্কন করলাম আমরা। তার একটা পরিকেন্দ্র মানে পরিবৃত্ত আছে অবশ্যই, তাহলে পরিকেন্দ্র থাকবে। তাহলে পরিকেন্দ্রটা কি আছে? ও আছে। তাহলে কোন ও বি সি, ধরলাম এটা এ, এটা বি, এটা সি। তাহলে কোন ও বি সি মানে এই কোনটা, প্লাস কোন বি এ সি মানে এই কোনটা, এদের সমষ্টি কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে এটাকে জয়েন করলাম আমরা আগে। এবার দেখো ত্রিভুজ ও বি সি এর ত্রিভুজ ও বি সি এর
ওবি সমান সমান ওসি, তাই তো? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এটা, মানে এই বাহু সমান সমান এই বাহু, একই বৃত্তের ব্যাসার্ধ। এবার এইটা বিসি চাপের দ্বারা গঠিত একটা কেন্দ্রস্থ কোণ, আর এটা একটা বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই তো? কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ বিওসি। কোণ বিওসি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ কোণ বিএসি, তাই তো? বিএসি। এবার এটা একটা ত্রিভুজ, যেটার এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু, মানে দুটো বাহু সমান। তাহলে এই কোণ আর এই কোণ অবশ্যই সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজে দুটো কোণের মান সমান হয়। তাহলে কোণ ও বিসি আর কোণ ও সিবি একে অপরের সঙ্গে কি হবে? সমান হবে। কোণ ও বিসি সমান সমান কোণ ও সিবি একে অপরের সাথে সমান হবে। এবার ত্রিভুজ ওবিসি আর তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে তিনটে কোণ লিখছি, কোণ ও বিসি প্লাস কোণ ও সিবি প্লাস কোণ বিওসি। বিওসি সমান সমান কত? 180 ডিগ্রি হবে। এবার দেখো কোণ ওবিসি, ওবিসির জায়গায় কত পেয়েছি? সরি, কোণ বিওসি এর জায়গায় কত পেয়েছি আমরা? কোণ বিওসি এর জায়গায় পেয়েছি এই 2 অফ বিএসি। তাহলে 2 অফ বিএসি লিখে দিচ্ছি। 2 অফ বিএসি প্লাস, এবার এই দুটো কোণের সমষ্টি কত হবে? 2 অফ যে কোনো একটা কোণের সমষ্টি হবে। ওবিসি ধরলাম, ওবিসি ধরলাম। তার কারণ কি? দেখো এই কোণ সমান এই কোণ, তার মানে কি দুটো যোগফল করলে টুয়াইজ অফ সামথিং আসবে। টুয়াইজ অফ যে কোনো একটা কোণ আমরা লিখতে পারি। সেই ওবিসি দিয়ে লিখলাম, এটা ওসিবি দিয়ে লিখিনি, আমরা ওবিসি দিয়ে লিখেছি। তাহলে টুয়াইজ অফ ওবিসি, এটা সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। সবগুলো থেকে 2 কমন নাও, তাহলে বিএসি প্লাস কোণ ওবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণ বিএসি প্লাস কোণ ওবিসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 90, সরি 180/2 সমান সমান 90 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি কত আসলো? 90 ডিগ্রি। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। এটার অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার হবে বি। তারপরে 4 দাগের কোশ্চেনটা কি বলেছে? বলেছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4। তাহলে 4 পাই r1² = 4 পাই r2² সমান সমান কত বলেছে? 1:4। তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? 4 পাই কেটে দাও। তাহলে এখান থেকে r1/r2 এর ভ্যালু কত পাবো? r1/r2 তার হোল স্কয়ার সমান সমান 1 বাই এই 4টাকে কি লেখা যায়? 2 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে লিখতে পারি r1 সমান সমান 1 এবং r2 সমান সমান 2, তাই তো? তাহলে আমাদের বলেছে আয়তনের অনুপাত বের করতে। গোলকের আয়তনের সূত্র কি হয়? 4/3 পাই r1³ বাই হচ্ছে 4/3 পাই r2³। আয়তনের অনুপাত বেরিয়ে গেল, এটা এটা কেটে গেল। r1 এর জায়গায় কত বসাবো? 1, তাহলে 1 এর কিউব। r2 এর জায়গায় কত বসাবো? 2, তাহলে 2 এর কিউব, তাহলে 1/8। তাহলে 1:8 হবে এদের আয়তনের অনুপাত। এটার আয়তনের অনুপাত কত হবে? 1:8। তাহলে অপশন নাম্বার কোনটা হবে? বি। বি হবে এটার অপশনের অ্যান্সার। সেদিকে একটু মুছে এদিকটাই করি। তারপরে যে 5 দাগের কোশ্চেনটা বলেছে, 6 দাগের কোশ্চেনটা যেটা বলেছে, বলেছে 10, 10, 11, 13, 15, 17, 19 তথ্যে 17 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পেত? তাহলে দেখো 10, 10, 11, 13, 17, তাহলে লিখছি একবার 10, 10, 11, 13, 15, 17, 19। এটা কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7-এর মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে এটার মধ্যমা কত হতো? 13। এবার যদি 17 সংখ্যাটা না থাকতো, মানে এই সংখ্যাটা না থাকতো, তাহলে মধ্যমা কতটা হতো সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। ধরলাম এটা নেই, তাহলে কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে। তার মানে মাঝের দুটোর গড় হতো আমাদের, সরি মাঝের দুটোর গড় হতো আমাদের, এই গড়ই হতো মধ্যমা, তাই তো? তাহলে 11 + 13/2 এটার মধ্যমা করি, তাহলে হচ্ছে 24/2। 24/2, 24/2 মানে হচ্ছে 12। তাহলে মধ্যমা কতটা হতো? বৃদ্ধি পেতে কতটা? বৃদ্ধি পায়নি কিন্তু এখানে মধ্যমা, মধ্যমা আরো কমেছে। কতটা কমেছে? 12 ছিল, তাহলে -1 পর্যন্ত এটা কমেছে, বাড়েনি কিন্তু। কোশ্চেনটা যদিও ভুল আছে, এটা মধ্যমা বৃদ্ধি পাবে না বরং হ্রাস পাবে। -1 হবে অ্যান্সার। তারপরে দেখো যে কোশ্চেনটা আছে শূন্য স্থানে, সেটা হচ্ছে বার্ষিক 10% সরল সুদের হারে 10,000 টাকার দ্বিতীয় বছর, সরি বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে
10,000 টাকার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ, তাহলে সমূল চক্রবৃদ্ধি বের করছি আগে আমরা। তাহলে 10,000 ইন্টু 1 + r/100, আর এর জায়গায় কত বসাবো? 10/100 n এর জায়গায় কত বসাবো? 2 বছর। 2 বছর সময় বলে দিয়েছে। শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে এটা কত হলো? এটা হবে 10,000 গুণ, এটা লসাগু করলে 10 আর 1 যোগ হয়ে 11, আর স্কোয়ার করলে 11 দুইবার গুণ হবে, আর নিচে 10 দুবার গুণ হবে। এই শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 11 গুণ 11 121, 121, তাহলে 121-এর পরে দুটো শূন্য বসবে, 121-এর পরে দুটো শূন্য বসবে, তাহলে এত টাকা হবে সমূল চক্রবৃদ্ধি। আমাদের শুধু চক্রবৃদ্ধি বের করতে বলেছে। শুধু চক্রবৃদ্ধি বের করতে বলা মানে এটা থেকে 10,000 বিয়োগ করে দিতে হবে আমাদেরকে। 10,000 বিয়োগ করে দিতে হবে। যখনই 10,000 বিয়োগ করে দেব, তখন কত হবে অ্যান্সার? দাঁড়া, এটা কোথাও ভুল করেছি কি? এটা ক্যালকুলেশন করে দেখি। তাহলে একটা শূন্য, একটা শূন্য হবে। তাহলে যখনই এখান থেকে আমরা 10,000 বিয়োগ করব, তখন অ্যান্সার কত আসবে? 2,100 টাকা আসবে। 2,100 টাকা হবে এটার অ্যান্সার। তাহলে চক্রবৃদ্ধি সুদের মান কত হবে? 2,100 টাকা। তারপরের যে কোশ্চেনটা আছে, 2-এর 2, 2-এর 1 করলাম এটা, এবার 2-এর 2 বলা আছে এক্স ভ্যারিজ এস ওয়াই জেড, ওয়াই ভ্যারিজ এস এ বি স্কোয়ার, জেড ভ্যারিজ এস বি বাই এ হয়, তাহলে এক্স ভ্যারিজ এস কি হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো এখান থেকে আমরা সিম্পলি কি বলতে পারি? এক্স ভ্যারিজ এস কে ইন্টু ওয়াই জেড, এখান থেকে ওয়াই সমান সমান কে বলতে পারি? কে অন ইন্টু এ ইন্টু বি স্কোয়ার। এখান থেকে জেড সমান সমান কি বলতে পারি? জেড জেড কে টু ইন্টু বি বাই এ, তাই তো? বাবা, এই মানিক কাকা কল করেছে, নিয়ে যাবো তো ফোনটা। এখানে ওয়াই এর মান পেয়েছি, এটা জেড এর মান এটা পেয়েছি, সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এক্স ইন্টু কে থাকলো, কে ওয়ান থাকলো, কে টু থাকলো, কারণ সবগুলো গুণ হবে। আর ওয়াই এর জায়গায় কত বসাবো? এ বি স্কোয়ার। জেড এর জায়গায় কত বসাবো? বি বাই এ, তাই তো? তাহলে এ কেটে গেল নিচে, উপর নিচে। আর এখান থেকে আমরা বলতে পারি এই কনস্ট্যান্টটা যে কোনো একটা কনস্ট্যান্টে রূপান্তরিত হবে। সেই কনস্ট্যান্ট যে কোনো কিছু হতে পারে, ধরলাম পি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু পি ইন্টু সামথিং। তাহলে এই সমান সমান আর এই কনস্ট্যান্ট তুলে দিলাম, ভ্যারিয়েবল চিহ্ন চলে আসলো। সমান সমান এখান থেকে কত পাবো? বি কিউব পাবো। বি স্কোয়ার ইন্টু বি গুণ করলে বি কিউব হবে, তাহলে এক্স ভ্যারিয়েবল বি কিউব হবে এটার অ্যান্সার। তারপরে দেখো 3-এর দাগের কোশ্চেনটা কি আছে। 3-এর দাগের কোশ্চেনটা আছে বৃত্তের কোনো ব্যাসের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর কি হবে? লম্ব হবে, তাই তো? কি করে হয় দেখো, এটা হচ্ছে কোন একটা বৃত্তের ব্যাস। আমরা এখানে একটা সরি, এখানে একটা স্পর্শক আঁকলাম। একই সাথে আমরা যদি এই বিন্দুতে একটা স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শক দুটি তারা একে অপরের সঙ্গে কি লম্বভাবে অবস্থিত, সমান্তরাল হবে। স্পর্শক দুটি সমান্তরাল হবে। স্পর্শক দুটি একে অপরের মধ্যে সমান্তরাল হবে, তার মানে এদের মধ্যে দূরত্ব সবসময় সেম থাকে। তাহলে এখানটায় অ্যান্সার কি হবে? সমান্তরাল হবে। তারপরে 4-এর দাগের কোশ্চেনটা কি বলেছে? 22 ডিগ্রি 30 মিনিট কোণটির বৃত্তীয় মান পাই বাই কে হলে কে এর মান কত হবে? তাহলে 22 ডিগ্রি 30 মিনিট, তার মানে কি 22.5 ডিগ্রি এটা। তার মানে হচ্ছে এটা 22.5 ডিগ্রি। আর 22.5 ডিগ্রি মানে কত? 44 ডিগ্রি/2, এরকম 44/2 ডিগ্রি, সরি 45/2 ডিগ্রি, হচ্ছে হাফ ডিগ্রি এরকম লেখা যায়। মানে 22.5 ডিগ্রি, এবার 22.5 ডিগ্রি কি লেখা যায়? 45/2 ডিগ্রি। এবার আমরা জানি 180 ডিগ্রিতে হয় পাই, 180 ডিগ্রিতে হয় পাই রেডিয়ান। তাহলে একে কত হবে? পাই বাই 180। তাহলে 45/2 কত হবে? 45/2 হবে 180 ইন্টু হচ্ছে 45/2, মানে এরকম ভাবে আসবে। এটাকে 4 দিয়ে এটা 4 4 হবে, এটা 4 দুগুণে এটা কত হবে? পাই/8 হবে। আর পাই/8 যখন হবে, তখন আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, এই যে পাই/কে, তাহলে পায়ের জায়গায় পাই আছে, তাহলে কে এর জায়গায় কত আসে? কে এর জায়গায় 8 আছে, তাহলে অ্যান্সার কে এর মান কত হবে? 8 হবে। তারপরে দেখো যে 5-এর দাগের কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি? একটা সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা সম্ভবত 4টি হয়, 4টি।
তারপর হচ্ছে 6, প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যৌগিক গড়। আচ্ছা, প্রথম 5টি অযুগ্ম মানে বিজোড়, প্রথম 5টি বিজোড় সংখ্যা কি কি? 1, 3, 5, 7, 9, এই কটা। তাহলে এইগুলোর যে যৌগিক গড় সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে যোগ করে দিলাম, দিতে 5 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 1 আর 3 4, 9, 9 না 18 আর 7, 18 আর 7 কত হয়? সম্ভবত 25, 25/5। তার মানে যৌগিক গড় কত হবে? 5 হবে answer। তাহলে যৌগিক গড়ের ভ্যালু কত আসবে? 5। তারপরে কোশ্চেন সত্য মিথ্যা। সত্য মিথ্যা একেরটা কি বলেছে? কমলের মূলধন অমলের এত গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত এত হবে। তাহলে কমলের মূলধন অমলের এত গুণ, তাহলে ধরলাম অমলের x টাকা ছিল, তাহলে কমলের কত হবে? ওই দেড় দেড় গুণ টাকা বেশি হবে, মানে 2, 2 1 2 1 3, মানে 3x/2 টাকা হবে। এবার এদের মূলধনের অনুপাত বের করি, তাহলে x/3x/2, x কেটে গেল, তাহলে এদের অনুপাত 2:3 হবে। তাহলে এটা ঠিক আছে। তাহলে তাদের মূলধনের অনুপাত এত হলে তাদের লভ্যাংশের অনুপাতও এরকমই হবে, মানে এটাই হবে। তাহলে প্রথমটা সত্য হলো। তারপরেরটা কি আছে? তারপরের কোশ্চেনটা কি আছে? √3 - 2 এর সঙ্গে তার অনুবন্ধী করণীর যোগফল 4 হবে। তাহলে দেখো √3 - 2 এর যে অনুবন্ধী করণী, সেই অনুবন্ধী করণী হবে হচ্ছে -√3 - 2। অনুবন্ধী করণীর ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র রুটের আগের চিহ্নটা চেঞ্জ হয়। এবার এই দুটোর যোগফল করি আমরা, তাহলে √3 - 2 প্লাস প্লাস যদি করি তাহলে -√3 - 2, যখন এই -√3 প্লাস √3 কেটে যাবে তাহলে -4 হবে। তাহলে এটাই বলেছিল তাদের যোগফল -4 হবে, তাহলে এটাও সত্য হবে। 3 দাগের কোশ্চেনটা কি বলেছে? বলেছে এবিসিডি রম্বসের দুটি কর্ণ এসি এবং বিডি হলে, তাহলে একটা রম্বস অঙ্কন করি আমরা আগে। এরকম ভাবে আসবে একটা রম্বস, এরকম দুটো কর্ণ হবে, ধরলাম এটা এসি এটা বিডি। এসি বিডি দুটি কর্ণ হলে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান 2 অফ এবি স্কোয়ার হবে। সেটা সত্য না মিথ্যা সেটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, এসি স্কোয়ার যেটা, যে রম্বসের কর্ণদ্বয় একে অপরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা কি হবে বলতো? এই বিডির হাফ কত হবে? এইটুকু হবে, মানে এটা যদি ওবি হয় তাহলে ওবি সমান সমান কি হবে? বিডির হাফ। বিডির হাফ হবে ওবি। একই সাথে এও যেটা আছে, এটা হচ্ছে তোমার এসির হাফ হবে, তাহলে এসি বাই কত হবে? 2 হবে, তাই তো? এবার সমকোণে, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, সেই হিসাবে আমরা বলতে পারি যে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান সামথিং অতিভুজ স্কয়ার, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার সমান সমান কি হবে? এও বাই 2 তার হোল স্কয়ার প্লাস বিও তার 2 তার হোল স্কয়ার। তাহলে এবি স্কয়ার থাকবে এখান থেকে। এবার এও স্কয়ার লিখলাম আর এটা নিচে 4 প্লাস বিও স্কয়ার লিখলাম, এটা নিচে 4। এটা লসাগু, কখন লসাগু নিলে কত হবে? 4 হবে। তাহলে এও স্কয়ার প্লাস বি ওবি স্কয়ার, তাহলে 4 দিয়ে যখন এটাকে গুণ করব তখন 4ab স্কয়ার হবে সমান সমান এও স্কয়ার প্লাস ওবি স্কয়ার। তাহলে দেখো এইটা, আচ্ছা সরি, এটা তো এসি আর বিডি এর রেসপেক্টে বের করতে বলেছিল। এসি আর বিডি এর রেসপেক্টে বের করতে বলেছিল। 4 দাগের কোশ্চেনটা কি বলেছে? বলেছে cos 0, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos ডট 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 cos 89 ডিগ্রি এর মান কত হবে? 0। এটার মান কখনো 0 আসে না, এটার মান সবসময় 1 আসে, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। তারপরে বলা আছে 5 একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি চোঙের আয়তনের অনুপাত এত। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি চোঙের আয়তনের অনুপাত এত হবে। তাহলে এরকম ভাবে কোন একটা শঙ্কু আছে, এরকম ভাবে আছে, আর এখানে কোনো একটা এরকম ভাবে চোঙও আছে। তাহলে একই উচ্চতা বিশিষ্ট এবং একই ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এইচ আর আর সমান, তাহলে তাদের আয়তনের অনুপাত 1:3 হবে। তাহলে শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ।
এটা কেটে যাবে, তাহলে 1/3:1 থাকবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1:3 হবে এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার ঠিক আছে, সত্য হবে। তাহলে বলা আছে 6 দাগের কোশ্চেন, কোন তথ্যের সংখ্যাগুরু মান একটির বেশি হতে পারে? হ্যাঁ হতে পারে, একটির বেশি হতে পারে, তাহলে এটা সত্য হবে। আশা করি কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরের সেটগুলো নিয়ে পরে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।